নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার আমার অ্যাস্ট্রোগণিত চ্যানেলে স্বাগত জানাই। আজকে বন্ধুরা মীন রাশির রাশিফল জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। 2025 সালের জুন মাস মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। এক্ষেত্রে এটা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছুটা প্রযোজ্য হবে, তাই আমি আপনার এই থাম্বনেলে আমি লিখে রেখেছি লগ্নফল কথাটাও রাশিফলের পাশাপাশি। তো চলুন ডাইরেক্ট শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমার এই যে হরোস্কোপটা আমি এঁকেছি, আপনারা নিশ্চয়ই একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন লাল কালিতে আমি এই যে বাঁদিকে এই যে হরোস্কোপটা এঁকেছি, এটা হলো এখনকার ট্রানজিট অর্থাৎ গোচর। এবারে এই নীল কালি দিয়ে আমি ঘরগুলো কেটেছি, গ্রহগুলো আমি লাল কালিতে লিখে রেখেছি, আর গ্রিন কালি দিয়ে ওগুলো কোন ঘরে বসে আছে মীন রাশি বা লগ্ন সাপেক্ষে 1, 2, 3, 4 এগুলো লিখে রেখেছি। আর ছোট সরু নীল কালি দিয়ে দেখবেন যে ওই গ্রহগুলো এরই মধ্যে কোনো কোনো গ্রহ ঘর চেঞ্জ করছে নির্দিষ্ট কিছু ডেটে জুন মাসে, তো সেইগুলো আমি লিখে রেখেছি। আর কিছু আমি দৃষ্টি ওই শনিদেব আর হলো দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাও সরু কালির পেন দিয়ে আমি একটু অ্যারো টেনে রেখেছি, ঠিক আছে। আর আমি মাঝখানের যে কলমটা ওখানে দৃষ্টি লিখেছি বৃহস্পতি, শনি, রাহু, মঙ্গলের কোন কোন ঘরে এরা দৃষ্টি দিচ্ছেন, এবং ডান দিকে দেখবেন নক্ষত্রগত অবস্থা অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র, মঙ্গল এই কটা গ্রহের কোন নক্ষত্রে এই সময় অবস্থান করবে, বা যে নক্ষত্র চেঞ্জ করে তো কবে চেঞ্জ করবে, সেই জিনিসগুলো লিখে রেখেছি যাতে আপনাদের নিজেদের বুঝতে এবং বিচার করতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, শনিদেব যেহেতু আপনাদের রাশিতে বসে আছে এবং শনিদেব যেহেতু নৈসর্গিকগতভাবে পাপগ্রহ ধরা হয়, অ্যাকচুয়ালি পাপগ্রহ নয়, এটা পূর্ব জন্মের আমাদের পাপের ফলটাকে সামনে এনে আমাদের প্রারব্ধ কাটিয়ে মোক্ষ লাভের দিকে নিয়ে যায়, তো আমরা সেটাকে আপাত দৃষ্টিতে পাপগ্রহ বলে মনে করি। তো সেই হিসেবে যেহেতু নৈসর্গিক পাপগ্রহ, তাই মীন রাশিতে যেহেতু অবস্থান করছে এবং এখানে রাহুর ক্লকওয়াইজ দ্বাদশ দৃষ্টিও পড়ছে আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ মীন রাশিতে, যে কারণে শরীরের কন্ডিশনটা এই সময় খুব ভালো যাবে না জুন মাসে। হ্যাঁ বন্ধুরা, শরীরের দিকটা কিন্তু খুব ভালো যাবে না, যেহেতু পাপগ্রহ শনিদেব এবং রাহু কাউন্টার ক্লকওয়াইজ হিসেবে রাহুর যে দৃষ্টিগুলো হয়, মানে আপনারা জানেন যে 5, 7, 9, 12 ক্লকওয়াইজ দৃষ্টি দেয়, তো ওই 12 দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশির ঘরে, যে কারণে আমি বলছি যে শরীরের দিক দিয়ে খুব ভালো যাবে না। এবং রাহুদের যেহেতু দ্বাদশ ঘরে বসে আছে, দ্বাদশ ঘরটা আমাদের কালপুরুষের শরীরের সাপেক্ষে পায়ের পাতাকে বোঝায়, এবং রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি পড়ছে, কারণ মঙ্গল 7ই জুনের পরেই তো কর্কট থেকে সিংহে চলে যাচ্ছে। তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আপনারা 6 তারিখ পাবেন, তো সুতরাং বলাই যায় যে একদিন পরেই মঙ্গল ঘর চেঞ্জ করছে, তাই আমি পুরো ভিডিওটায় মঙ্গলের সিংহে অবস্থান নিয়েই আলোচনা করব। তো কারণ পুরো মাস সিংহে থাকবে মঙ্গল, তো মঙ্গল সিংহ থেকে ডাইরেক্ট রাহুকে দৃষ্টি দিচ্ছে। রাহু মঙ্গল সংযোগটা খুব একটা ভালো নয়, এখানে একটু অ্যাক্সিডেন্টের যোগ থাকে, অগ্নি সংযোগ হওয়ার ভয় থাকে, তো এই জিনিসগুলো থাকে। তো সেখানে রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি দেওয়ায়, এবং এই রিজিয়ানটা যেহেতু দ্বাদশ ঘর মানে পায়ের পাতা, এবং সেই রাহুর দৃষ্টি আবার 12th অ্যাসপেক্টে লগ্নে পড়ছে, তাই শরীরে এবং বিশেষ করে শরীরের মধ্যে পায়ের পাতায় একটু আঘাত লাগা, বাইক বা গাড়ি থেকে কিছু পড়ে গিয়ে বা হোক বা কোনো কারণে হোক, একটু এই জিনিসটা কিন্তু আসছে, তো তার জন্য আপনাদের সাবধান থাকতে হবে। আর কিছু প্রতিকার আমি ভিডিওর লাস্টে বলবো অবশ্যই। তো সুতরাং এটা একটা থাকছে, কিন্তু যতটা এটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ হবে না। কেন হবে না সেটা বলছি এবার। শনি, রাহু, মঙ্গলের যে দৃষ্টি, যে ব্যাপারগুলো আছে, এগুলোতে যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না, কারণ এখানে শনিদেব যে আপনাদের রাশিতে অবস্থান করছে, সেটা কোন নক্ষত্রে অবস্থান করছে দেখুন। শনিদেব কিন্তু একদম ডান দিকে দেখুন, শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি অবস্থান করে, এবারে মীন রাশির ক্ষেত্রে কি কি নক্ষত্র আছে, কোনো একজন মীন রাশির জাতক বা জাতিকা সে হয় পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকা হবে, বা উত্তর ভাদ্রপদের জাতক জাতিকা হবে, বা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা হবে। যদি পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকা হন, তাহলে তার ক্ষেত্রে শনিদেব নবতারা অনুযায়ী সম্পদ নক্ষত্রে অবস্থান করছে,
যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে জন্ম নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব। এবং যদি আপনারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা হন তাহলে আপনার ক্ষেত্রে শনিদেব অবস্থান করছেন নবতারা চক্র অনুসারে অতিমিত্র নক্ষত্রে। অর্থাৎ এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই দেখা যাচ্ছে শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করছে। কি সম্পদ, কি জন্ম, কি আপনার হলো অতিমিত্র। ঠিক আছে, বিশেষ করে অতিমিত্রটা তো খুবই শুভ অর্থাৎ রেবতীর ক্ষেত্রে। তো সুতরাং খুব যে একটা মানে নেগেটিভ এফেক্ট যে শনিদেব দেবে, সেটা দেবে কি করে, সে তো শুভ নক্ষত্রে বসে আছে, ফলে কিন্তু খুব নেগেটিভ হবে না। আবার দেখুন রাহু যে আপনাদের এই মঙ্গল দৃষ্ট হয়ে বা 12 অ্যাসপেক্টে যে রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেই রাহুটাও দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি রাহু অবস্থান করে, তো আপনাদের মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যার হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার ক্ষেত্রে তো জন্ম নক্ষত্রেই অবস্থান করছে। যার হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে রাহু। এবং যার রেবতী নক্ষত্র, তার ক্ষেত্রে নবতারা চক্র অনুযায়ী মিত্র নক্ষত্রে অবস্থান করছে। ফলে আপনাদের ক্ষেত্রেও খুব অশুভ এফেক্ট দেবে না। তবু আমি বলবো পূর্ব ভাদ্রপদ যাদের নক্ষত্র, তাদের যেহেতু জন্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে, কম্পারেটিভলি সাবধানতা আপনাদেরই প্রয়োজন। ঠিক আছে, কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে রাহু জন্ম নক্ষত্রে অবস্থান করছে, তাও সেটা খুব খারাপ নয়, মানে কম্পারেটিভলি ওই তিনটে নক্ষত্রের মধ্যে কম্পারেটিভলি একটু নেগেটিভ এফেক্ট আসতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে, যেহেতু রাহু জন্ম নক্ষত্রে অবস্থান করছে। তো সুতরাং খুব ভয়েরও কিছু নেই। আমি কিন্তু বন্ধুরা একটু টাইম নিয়ে পুরো লজিক দিয়ে বোঝাচ্ছি যে আমি যে কথাটা বলছি কেন বলছি, এবং মানে সেটার পেছনে কি যুক্তি আছে, এভরিথিং। আচ্ছা, তো তাহলে এটা গেল ফার্স্ট হাউসের ব্যাপারটা, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মঙ্গল এখানে রাহুকে দৃষ্টি দিলেও মঙ্গল কেতু যেহেতু কনজাংশন হয়ে যাচ্ছে 7 জুনের পর, রাহু মঙ্গল শত্রু সম্পর্ক হলেও কেতু মঙ্গল বন্ধুর সম্পর্ক। ঠিক আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো 6th হাউসে মঙ্গল কেতু যোগ আপনাদের কিন্তু ভালোই করবে, মানে খুব খারাপ এখানে হবে না। অর্থাৎ রোগ ভোগের যে ব্যাপারটা, শত্রুতার যে বিষয়, যেগুলো 6th হাউস ইন্ডিকেট করে আর কি, ঋণের যে ব্যাপারটা, চাকরি ক্ষেত্র, এখানগুলো কিন্তু খারাপ হবে না, ভালো হবে এই সময়। আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই সময়। এবং এক্ষেত্রে কেতু আপনার অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তো সুতরাং আপনার ওই মানে উত্তর ফাল্গুনী নক্ষত্র মীন রাশির নক্ষত্রের সাপেক্ষে ওটা আবার নবতারা অনুযায়ী দেখতে হবে। তো আমি আর অত ডিটেলে যাচ্ছি না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো সুতরাং কেতু মঙ্গলের কানেকশনটা কিন্তু খুব খারাপ এখানে হবে না, আপনারা ভালো ফল পাবেন। এবং এই রাহু কেতুর এই 6-12 অ্যাক্সিসটাও ভালো অ্যাক্সিস জানবেন। মানে ফার্স্ট 7-এ বসলে যতটা ক্ষতি করে, 2-8-এ বসলে যতটা ক্ষতি করে, 3-9-এ বসলে যতটা ক্ষতি করে, এই 6-12-তে বসাটা খুব ভালো, কারণ দুটোই তো পাপ স্থান। এখানে রাহু কেতু থাকাটা বেটার, আপনার ভালো কোনো ঘর ড্যামেজ হলো না এইটা। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের খুব শুভ যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই পঞ্চম ঘরটা। পঞ্চম ঘরে দেখুন 22শে জুনের পরে বুধ চলে আসবে। আর তো মঙ্গল তো অনেক আগেই সরে গিয়ে 6th হাউসে চলে গেছে 7 জুনের পরে। তো 22শে জুনের আগেও পঞ্চম ঘরের অধিপতি চন্দ্র। আর মানে আমি এটা বলবো মেনলি আপনার 22 জুনের পর বুধ যখন 5th হাউসে আসবে, তখন কিন্তু এফেক্টটা খুব ভালো পাবেন, কারণ পঞ্চম ঘর হলো উচ্চ বিদ্যার ঘর। তো উচ্চ বিদ্যার ঘরে বুধের মতো একটা ভালো গ্রহ আসার অর্থ হলো উচ্চ বিদ্যায় সাকসেস। তাই আমি বলবো যে আপনাদের মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন, যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য এই 22 জুন থেকে বাকি জুন মাসটা, ওই 8টা-9টা দিন কিন্তু খুব শুভ। ওই সময় আপনারা সাকসেস পাবেন। আর আর আমরা এমনকি তার আগেও 22শে জুনের আগেও যদি দেখেন, বুধ থাকছে আপনাদের 4th হাউসে, এবং সেখানে কিন্তু বৃহস্পতি তো সারাক্ষণই অবস্থান করছে। 14ই মে থেকে তো বৃহস্পতি চলেই এসছে মিথুনে, ফলে বৃহস্পতি তো আছেই। আর বুধ যেহেতু 6ই জুনের পর থেকে পুরো 22শে জুন পর্যন্ত যেহেতু মিথুনে আছে, তাই বুধ আর বৃহস্পতি একটা কনজাংশন হচ্ছে। এবারে বুধ বৃহস্পতি কনজাংশনটা খুব কনজাংশন মানে খুব ভালো ধরা হয় না, ওদের মধ্যে একটা শত্রুতার ব্যাপার আছে। কিন্তু মাঝখানে ওই 15ই জুনের পরে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসটা শেষ হলে যেই আষাঢ় মাসটা পড়বে, রবি চলে আসবে এই আপনাদের মিথুনের ঘরে, অর্থাৎ 4th হাউসে। তো রবি এসে কিন্তু বুধ আর বৃহস্পতির মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে দেবে। ফলে আমি বলবো যে 15ই জুন থেকে 22শে জুন এই সময়টা 4th হাউসটা খুব
ভালো থাকছে। এবং তারপরে আবার যখন বুধ যখন 5th হাউসে চলে আসছে তখনও ভালো, কারণ তখন যেহেতু বুধ সরে এলো তখন বৃহস্পতি আর রবি কনজাংশন আপনার রয়ে গেল 4th হাউসে, বৃহস্পতি রবি বন্ধু। ফলে সেখানেও আপনারা 4th হাউসের যে সমস্ত ইন্ডিকেশন গুলো আছে সেগুলো ভালো পাচ্ছেন, প্লাস 5th হাউসের তো ভালো শুরু হলোই 22 জুনের পর। এবারে 4th হাউসের কি কি ইন্ডিকেশন আছে? 4th হাউস হলো বাড়ি ঘরের জায়গা, 4th হাউস হলো আপনাদের গাড়ি, বাড়ি, লাক্সারি, মা, প্রাথমিক শিক্ষা, এইগুলো। ফলে আমি বলবো যে আপনাদের এই পুরো হরোস্কোপের মধ্যে আমি 4th হাউসটাই সব থেকে ভালো দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদের এই 4th হাউসের যে জায়গাগুলো বললাম, অর্থাৎ মা, বাড়ি, গাড়ি এবং হচ্ছে লাক্সারি, প্রাথমিক শিক্ষা, এই দিকটার দিক দিয়ে কিন্তু খুব ভালো আছে আপনাদের এই জুন মাসটা এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর ওই 22 আর আপনার 22 জুনের পরে উচ্চ বিদ্যায় বিশেষ করে ভালো। তবে এখানে একটা জিনিস যদি একটু ডিটেলে আলোচনা করতে হয়, টাইম বেশি লেগে যাবে এটাই, সেটা হচ্ছে বুধ মীন রাশির ক্ষেত্রে 4th আর 7th হাউস লর্ড। 4th আর 7th মানে আপনারা বুঝতে পারছেন দুটো কেন্দ্র। তো দুটো কেন্দ্রের যদি অধিপতি হয়ে যায় একটাই গ্রহ, তখন বলে কেন্দ্র অধিপতিত্ব জনিত দোষ। দুটো কেন্দ্রের অধিপতি হলে কিন্তু সেই গ্রহটা ফাংশনালি খুব বেনিফিক থাকে না সেই স্পেসিফিক অ্যাসেন্ডেন্ট বা লগ্নের বা জোডিয়াক সাইন বা রাশির জন্য। ফলে এক্ষেত্রে আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের বুধ কিন্তু খুব বেশি বেনিফিক প্ল্যানেট নয়, এটাও মাথায় রাখতে হবে। ফলে কি আপনাদের মানে একটু মানে কণ্টকময় পথও হবে, যে একদম পুরো মসৃণ পথ হবে তা নয়। তবু বলবো যে ওভারঅল যেহেতু মানে নৈসর্গিকগতভাবে বুধ শুভ, তাই আপনাদের ঠিকই আছে। বুধ রবি কনজাংশন হচ্ছে 4th হাউসে, তা বৃহস্পতি আসে, ঠিক আছে, ভালোই হবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। বৃহস্পতির দৃষ্টি ওই ঘর থেকে আপনাদের 8, 10 আর 12-এ পড়ছে, দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে। দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার ফলে এটা একটা ভালো দিক যে রাহু কন্ট্রোলে চলে আসছে। রাহু কিন্তু আপনাদের বন্ধুরা কন্ট্রোলে থাকছে। আবার এদিকে রাহুর আবার 9th অ্যাসপেক্ট পড়ছে বৃহস্পতির ওপর, বৃহস্পতির আবার পাওয়ারকে ডাউন করছে। মানে বৃহস্পতির পাওয়ার অনেকটা রাহু কমিয়ে দিচ্ছে, আবার রাহুর নেগেটিভিটি অনেকটা বৃহস্পতি কমিয়ে দিচ্ছে, একে অপরকে প্রশমিত করছে রাহুর 9th অ্যাসপেক্ট আর আপনার বৃহস্পতিরও 9th অ্যাসপেক্ট দিয়ে। ফলে এর ফলে দুটো অপোজিট পাওয়ার একে অপরকে নিউট্রালাইজ করছে। এটাকে আপনি দুভাবে দেখতে পারেন, যে একটা নেগেটিভ জিনিস প্রশমিত হলো তাহলে ভালো জিনিস, আবার একটা পজিটিভ জিনিসের পাওয়ার কমে গেল সেটা আবার নেগেটিভ। তো বিষয়টা এরকম আর কি। আর আর একটা কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, তাই আপনাদের এই রাহু দ্বাদশে থাকার ফলে যে ভুলভাল ব্যয়গুলো হতো, ফালতু জিনিসের প্রতি ব্যয় হওয়ার একটা কথা ছিল, বা ফ্যান্টাস্টিক কিছু চিন্তা ভাবনা করে আপনারা হয়তো উল্টোপাল্টা টাকা ব্যয় করে দিতেন, সেইটা কিছুটা হলেও কন্ট্রোলে চলে আসবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দেবে। তো আপনারা একটু সাবধানে এই সময়টায় এই জিনিসটা মাথায় রাখবেন, যে যেন উল্টোপাল্টা যেন খরচ না হয়, মানে আয় যা করছেন তার থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। আর এই সময় আপনাদের অবশ্যই দেবগুরুর পাওয়ারকে বাড়াতে হবে। দেবগুরুর পাওয়ারকে বাড়ালে পর রাহুর ক্ষমতা কমে আসবে, আর আপনাদের রাহুর ক্ষমতাকেও ইচ্ছা করে কমাতে হবে। তাহলে কি করবেন, এই সময় আপনারা চেষ্টা করবেন মানে যতটা সম্ভব নিরামিষ খাবার খাওয়ার, অ্যাটলিস্ট ওই বৃহস্পতিবার গুলোতে অবশ্যই, শনিবার গুলোতেও অবশ্যই। শনিবার শনিদেবকে স্ট্রং রাখবেন, এবং শনিবারে নিরামিষ খেলে রাহু অনেকটা কন্ট্রোল হয়, এটা একটা তত্ত্ব আছে, পরে কোনো সময় বলবো। এবং বৃহস্পতিবারের দিন যদি বৃহস্পতিবারটা মানেন, তাতেও বৃহস্পতি স্ট্রং হলে রাহু এমনি কন্ট্রোল হয়ে যাবে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। নবগ্রহ স্তব অবশ্যই করবেন। নবগ্রহ স্তব প্রত্যেকদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে নবগ্রহ স্তব করবেন। বৃহস্পতিবার পারলে হলুদ বস্ত্র দান করবেন। আচ্ছা, আর হচ্ছে যে মানে মদ, ওয়াইন যেটাকে বলে আর কি, অ্যালকোহল, এগুলো একদমই ইনটেক করবেন না, এগুলোকে বর্জন করুন। অনেকে হয়তো স্ট্যাটাস মেনটেনের জন্য করেন, বাট এটা মানে আপনারা বিশ্বাস করুন যে এতে কিন্তু আপনাদের হরোস্কোপটা খারাপ হয় বা রাহুর অ্যাক্টিভিটি বেড়ে যায় এতে, ঠিক আছে? তো সেই জিনিসটা কমাতে হবে। তামসিক রাজসিক ব্যাপারগুলোকে একটু কন্ট্রোলে এনে সাত্ত্বিক ব্যাপারটাকে যদি বাড়াতে পারেন, তাহলে এই গ্রহরা অনেক কন্ট্রোলে চলে আসবে আপনাদের, ঠিক আছে? মঙ্গল আপনাদের 6th হাউসে অবস্থান করছে, ওটা তো আমি বললামই। আর আচ্ছা, শুক্র আপনাদের 2nd হাউসে আছে। শুক্র আপনাদের এই মীন রাশি বা লগ্নের সাপেক্ষে 3rd আর 8th হাউস লর্ড, তাহলে মানে ফাংশনালি ম্যালেফিক প্ল্যানেট।
তো সেই শুক্র যদি দ্বিতীয় ঘরে যদি থাকে, শুক্রদেব কিন্তু আপনাদের ফাংশনালি ম্যালেফিক হলেও নৈসর্গিক গতভাবে অর্থাৎ মানে অ্যাবসলিউটলি কিন্তু আবার বেনিফিক প্ল্যানেট। তো এখানে একটা মানে বিপরীতমুখী ব্যাপার চলে আসছে শুক্র, যে আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে নেগেটিভ, যেহেতু তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি, কিন্তু শুক্রদেব আবার তো মানে নৈসর্গিক গতভাবে তো শুভ গ্রহ, তাই না? তো সেই কারণে এখানে একটা বিপরীতমুখী ব্যাপার আছে, যে কারণে সেকেন্ড হাউস হলো ফ্যামিলির ঘর, সেকেন্ড হাউস হলো সঞ্চিত ধনের ঘর, সেকেন্ড হাউস হলো আপনাদের মুখমণ্ডলের ঘর, মুখের ঘর, ঠিক আছে? তো সেইখানেও একটা মিশ্র রেজাল্ট আপনারা পাবেন। ফ্যামিলিতে কখনো কখনো একটু ঝামেলার উদ্রেক হবে, কখনো কখনো দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তেমনি আপনাদের যদি মুখের মধ্যে বলি, হয়তো এই সময় কারুর ডেন্টাল পেন হলো, বা মুখের মধ্যে বিশেষ করে শুক্রদেব যেহেতু, সেহেতু একটু মুখের সৌন্দর্য নষ্ট হওয়ার ভয় থাকতে পারে, হয়তো কারুর কিছু ছোট টিউমার, ফোঁড়া ইত্যাদি কোনো বিষয় হতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি কি আমি বলতে পারছি না, বাট কিছু একটা ইস্যু আসতে পারে, কারণ এখানে মিশ্র রেজাল্টের ব্যাপার আছে। ভালোও হবে, কিছু খারাপও হবে, দুটো মিলিয়ে, কারণ ফাংশনাল এবং আপনার মানে অ্যাবসলিউটলি দুটো দিক দিয়ে দুরকম পাওয়ার কাজ করবে। কর্মের ক্ষেত্রে বলবো বন্ধুরা, কর্মের ক্ষেত্রে যেহেতু এখানে 10th হাউস লর্ড হলো বৃহস্পতি এবং সে আপনাদের 4th হাউসে বসে আছে ঠিক এই ঘরের উল্টো দিকে, অর্থাৎ 10th হাউসকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, তাই আপনাদের কর্মটা এই সময় খুব ভালো হবে, কর্মক্ষেত্র খুব শুভ। এবার কর্মের সাধারণত দুটো ভাগ, এক হলো নিজের স্বাধীন কর্ম যেটাকে বলে ব্যবসা, আর হলো কর্ম কারুর আন্ডারে যেটাকে বলে চাকুরি। তো চাকুরি হচ্ছে 6th হাউস আর ব্যবসা হলো 7th হাউস। আপনি যদি চাকুরি ক্ষেত্রটাও দেখেন, তো সেখানে 6th হাউসে মঙ্গল কেতু কানেকশন ভালো, আমি বললাম। আর 6th হাউস লর্ড হলো রবি, যে বসে আছে আপনার 3rd হাউস, এবং তারপরে চলে আসবে 4th হাউসে। তো 3rd হাউস হলো চেষ্টার ঘর, চেষ্টার ঘরে রবি থাকা মানে আপনারা প্রচন্ড উদ্যম নিতে সামর্থ্য, এবং সেই উদ্যমের মাধ্যমে আপনারা ভালো চাকরি পেতে পারেন, বা চাকরিতে থেকে ভালো কাজ করে বসকে খুশি করতে পারেন। এবং 15ই জুনের পরে যখন রবি মিথুনে চলে আসছে বৃষ থেকে, তখনও সেখানে একটা বুধাদিত্য যোগ হচ্ছে 22শে জুনের পরে। আর আপনার যতক্ষণ না হচ্ছে ততক্ষণও কিন্তু আপনাদের ওই বৃহস্পতির সঙ্গে কানেকশনটা রবির যেহেতু থাকছে, তাই 4th হাউস খুব ভালো। ফলে সব দিক দিয়েই বলছি আর কি, আমি কিন্তু এখানে খুব শুভ দেখতে পাচ্ছি চাকরি ক্ষেত্রটা, কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা বলতে একটাই, একটু গুপ্ত শত্রু থাকতে পারে, যেহেতু কেতু অবস্থান করছে, কেতু যেখানে থাকে ব্যাপারটা সিক্রেট কিছু একটা হয়ে যায়, তো সেখানে গুপ্ত শত্রু থাকতে পারে চাকরি ক্ষেত্রে, ওইটুকু খারাপ, বাকি সব ভালো। আর সেকেন্ড যে পার্টটা আছে কর্মের, সেটা হলো স্বাধীন, যেটাকে বলে ব্যবসা। তো ব্যবসার ঘর হলো 7th হাউস। তো 7th হাউসে আপনাদের শনিদেব ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, এবং শনি যেহেতু আমি বলেইছি ভিডিওর একদম প্রথমে যে নাক্ষত্রিক দিক দিয়ে শুভ জায়গায় আছে, তাই শনিদেব আপনাদের ব্যবসাতে একটা স্টেবিলিটি দেবে। এমনকি 7th হাউস হচ্ছে আপনাদের ম্যারেজের ঘর, বিয়ের ঘর, সেইখানেও কিন্তু একটা স্টেবিলিটি দেবে। এবং 7th হাউস লর্ড বুধ, এবং সেও কিন্তু 4th এবং 5th হাউসে মাসে ভাগ ভাগ করে 4th হাউস আর 5th হাউসে অবস্থান করছে, দুটোই হলো শুভ ঘর। ফলে আপনাদের রিলেশনশিপের জায়গাটাও ভালো, ম্যারেজের জায়গাটাও ভালো। এমনকি যাদের বিয়ে হয়নি, মানে ধরুন নতুন কোন একটা রিলেশনশিপে গেছে, প্রেমের পর্যায়ে আছে, বিবাহ পর্যন্ত উত্তীর্ণ হয়নি, তাদের ক্ষেত্রেও জায়গাটা শুভ, যেহেতু বুধ আছে। এবং এখানে 7 জুনের পরেই মঙ্গল যেহেতু সরে আসছে, যতক্ষণ মঙ্গল ছিল ততক্ষণ খারাপ ছিল, কারণ মঙ্গল নিচস্থ এই ঘরে। মঙ্গল যেই সরে গেল এবং 22শে জুনের পরে বুধ এলো, তখনই এই জায়গাটা শুভ হয়ে গেল। এমনকি 22শে জুনের আগেও যখন ঘরটা ফাঁকা ভ্যাকেন্ট পড়ে আছে, তখনও কিন্তু 5th হাউস ভালো, অর্থাৎ প্রেমের জায়গা ভালো। তাহলে চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, ম্যারেজ, রিলেশনশিপ, প্রেম, সমস্ত দিক দিয়ে কিন্তু আমি শুভ দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস না বললে নয়, সেটা হলো ওই উচ্চবিদ্যা। উচ্চবিদ্যাতে আমি বলেছি 9th হাউস, আচ্ছা আমি বললাম যে 5th হাউস ভালো। 5th হাউস ভালো মানে আপনাদের কলেজ এডুকেশন ভালো। 9th হাউসটা দ্বারা দেখতে হবে। 9th হাউস হলো আপনাদের গুরুস্থান এবং হলো ইউনিভার্সিটি এডুকেশন এবং পিতার জায়গা। তো 9th হাউসের ব্যাপারটা কি দেখি, 9th হাউসে কিন্তু ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে 15ই জুন পর্যন্ত রবি, যেটা খুব ভালো। এবং তারপরে কেউ ওখানে দৃষ্টি দিচ্ছে না, কিন্তু 9th হাউস লর্ড হলো মঙ্গল, যে কিনা আছে 6th হাউসে কেতুর সঙ্গে। তার এদিকেও ভালো মঙ্গল কেতু কানেকশন, মঙ্গল কেতু কানেকশন খারাপ নয়।
তো সুতরাং আপনাদের উচ্চ বিদ্যার দিকটা, ইউনিভার্সিটি এডুকেশনের দিকটাও শুভ, তবে আমি বলবো আপনাদের ইউনিভার্সিটি এডুকেশনের থেকে কলেজ এডুকেশনের জায়গাটা বেশি শুভ, অর্থাৎ সুপ্রিম এডুকেশন যেটা একদম রিসার্চ পিএইচডি, ওই জায়গাটা অত ভালো না হলেও আপনাদের কলেজ এডুকেশন যথেষ্টই ভালো। তবে হ্যাঁ, পিএইচডির জায়গাটাও খারাপ আমি বলবো না এইটা। আর আপনাদের পিতার ক্ষেত্রে সব ভালো, খালি পিতার ক্ষেত্রে যেহেতু একটা কেতুর কানেকশন আসছে, কারণ 9th হাউস লর্ড মঙ্গল কেতুর সঙ্গে বসে আছে, তাই ওনারও একটা গুপ্ত রোগ হওয়া, গুপ্ত রোগ মানে অন্য কিছু নয়, যে রোগটার মানে ডায়াগনোসিস বোঝা যাচ্ছে না, যে শরীর খারাপ হওয়াটার কারণ বোঝা যাচ্ছে না, সেটাকে আমি গুপ্ত রোগ বলতে চাইছি, নট দ্যাট সেক্সুয়াল ডিজিজ। তো সেরকম সমস্যা আপনাদের বাবার হতে পারে এই সময় জুন মাসে, ঠিক আছে, সেই ব্যাপারটা একটু সাবধান। আহ, আর আপনাদের সন্তান ক্ষেত্রটা, যেটা সন্তান ক্ষেত্রের জায়গায় শুভই বলবো, তবে আপনাদের সন্তানরা একটু চঞ্চল হয়ে পড়তে পারে বুধের এফেক্টে, যেহেতু বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট, বুধ যেহেতু 5th হাউসে আসছে, তাই আপনাদের সন্তানের জায়গাটা একটু চঞ্চলতার জনিত সমস্যা থাকতে পারে, কিন্তু পড়াশোনায় ভালো করবে আপনাদের সন্তানরা, যাদের সন্তান আছে, এবং সন্তানরা এই সময় মোটামুটি ফ্লারিশ করবে আমার মতে। সন্তানদের দিক দিয়ে সেরকম একটা প্রবলেম নেই, সামান্য একটু মনঃসংযোগ বা চঞ্চলতার দিক দিয়ে একটু প্রবলেম, ঠিক আছে। তো তো এইটা কিন্তু আমার মতে বলছে। তো আশা করি অল্প সময়ের মধ্যে কিছুটা হলেও আলোকপাত করতে পেরেছি। আর সর্বোপরি বলবো যে আপনারা এই জুন মাসটা একটুখানি সাত্ত্বিকভাবে জীবনযাপন করুন। সকালে উঠে নবগ্রহ স্তব গায়ত্রী মন্ত্র করুন, রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করুন, কারণ যেহেতু একটা অ্যাক্সিডেন্টের একটা ভয় আছে, যাতে পায়ে চোট লাগতে পারে পায়ের পাতায়, তো এইগুলো যদি মেনটেন করেন আপনারা অনেকটাই ভালো থাকবেন। আপনারা মীন রাশির জাতক জাতিকা মানে আপনারা হলেন বৃহস্পতির জাতক, আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়ালিটিটা এমনি মানে বাই বার্থ আপনাদের আছে, আপনারা হচ্ছেন মহাসমুদ্রের মতো, ঠিক আছে। কর্কটও হলো জলরাশি, বৃশ্চিকও জলরাশি, মীনও জলরাশি, কিন্তু মীনের জলটা হচ্ছে সমুদ্রের জল, তো এই জলের গভীরতা বিশাল, আপনারা কিন্তু মানে স্পিরিচুয়ালি সাংঘাতিক অ্যাওয়েকেন, খুবই আপনারা কিন্তু জাগ্রত। তো সুতরাং একটু খালি চেষ্টা করার ব্যাপার আছে, আপনারা যদি চেষ্টা করেন স্পিরিচুয়াল পথে হাঁটার, তাহলে আপনারা কিন্তু বহুদূর এগিয়ে যেতে পারেন। আপনাদের মতো হয়তো এতটা এগোতে আর আর কোনো রাশি পারবে না। তো সুতরাং ওই একটা কথাই বলবো, আপনারা একটু সচেষ্ট হন। গুরুমন্ত্র যাদের আছে তারা নাম জপ করুন গুরুমন্ত্র, আর যাদের গুরুমন্ত্র নেই তাদের বলবো আপনাদের পূজ্য দেবতা যিনি, যার প্রতি আপনার ভক্তি সব থেকে বেশি, তার নাম জপ করুন। যে কোনো একজন দেব বা দেবীর নাম জপ করবেন, একাধিক নাম জপ করবেন না, তাতে কাজটা ভালো হয় না। হ্যাঁ, এক ধরে তো সব ধরে, সব ধরে তো সব যায়। তো সুতরাং পুজো সবার করতে পারে, নাম জপ কোনো একজনের করবেন, এবং চেষ্টা করুন দিনে একটা নির্দিষ্ট সময় বেশ কিছুক্ষণ ধরে সেই জপটা করার। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শিয়ারাম, জয় হনুমানজি।